যে দুটো স্টক ইনভেস্টমেন্ট পারপাসে ডিসকাস করব তার মধ্যে প্রথমটার কাস্টমার বেস দেখে নিন। কি কাস্টমার কারা? কোকা কোলা, আমুল, ব্রিটানিয়া, আইটিসি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, পেপসিকো, এরকম ভালো ভালো কোম্পানি কিন্তু এদের মেন কাস্টমার। ঠিক আছে, এবার একটু দেখে নেব এর মানে ফিনান্সিয়ালটা কেমন। ফিনান্সিয়ালটা যদি যাই দেখি, রেভিনিউ দেখুন 2017-এ 6,504 কোটির কাছাকাছি ছিল, আর এখন দেখুন সেটা 8,890। মাঝখানে কিন্তু আপনার কোভিডের পরিস্থিতিও ছিল, তা সত্ত্বেও কিন্তু এখন দেখুন একটু টালমাটাল অবস্থা হয়ে আবার কিন্তু একটু গ্রোথ উপরের দিকে যাবার চেষ্টা করছে। কোম্পানির নামও আমি বলবো, কোম্পানির নাম তো ইউফ্লেক্স, আপনারা হয়তো জানেন, কিন্তু বিজনেস মডেলটা আগে জেনে নিন। আগে আমি ওদের বিজনেসটা কি সেই সম্বন্ধে, ওদের প্রেজেন্টেশনটাকে ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো। এদের কিছু সাবসিডিয়ারি ইউএসএও কাজ করছে, সবকিছু আমি বলবো, একটু ধৈর্য ধরবেন। প্রথমে দেখুন এই যে আমি রেভিনিউটা বললাম, এবার নেট প্রফিটটা দেখি, নেট প্রফিটটা কেমন। তার সাথে সাথে আমি চার্টেও দেখাবো যে এন্ট্রি পয়েন্ট এখন কি প্রাইসে আছে, এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টটা কি হতে পারে, সবকিছু নিয়ে ডিসকাশন করব। নেট প্রফিটটা দেখুন অভূতপূর্ব জাম্প করেছে। মানে রেভিনিউ অতটা গ্রোথ না হলেও 2017 থেকে 2021-এ যদি আপনি প্রফিটের গ্রোথ দেখেন, যেখানে 346 ছিল 2017-এ, এখন কিন্তু 850। তার মানে প্রায় দুগুণেরও বেশি, মানে 3 গুণের কাছাকাছি বলতে পারেন। কিন্তু রেভিনিউ কিন্তু দুগুণ হয়নি, কিন্তু আপনার প্রফিট প্রায় 2.5 গুণ হয়ে গেছে, যেটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ যে মার্জিন ভালো হচ্ছে বা কোম্পানির এফিসিয়েন্সি ভালো হচ্ছে, কস্ট কোম্পানি কম করছে, এগুলো কিন্তু খুব ভালো লক্ষণ। প্রফিটেবল কোম্পানি, নো ডাউট। আর্নিং পার শেয়ার, ইপিএসে আসি। ইপিএসও দেখুন বাড়ার দিকে, আগে 48 ছিল আর এখন 116 ইপিএস, এবং এর জন্যই আজকের দিনে খুব খুব লো পিইতে, মানে খুব কম ভ্যালুয়েশনে কিন্তু স্টকটা অ্যাভেলেবেল আছে। এবার আসি আমি আরওই, যেটা আমরা দেখি রিটার্ন অন ইকুইটি, মানে কোম্পানি কত টাকা মানে ইনভেস্ট করছে, মানে শেয়ার হোল্ডারদের যে ইকুইটি, তার থেকে কত রিটার্ন কামাচ্ছে, সেটা দেখুন 2017-এ 9.55 ছিল, সেটা এখন 15.16। এটাও কিন্তু সিগনিফিক্যান্স জাম্প। মাঝখানে দেখুন, মাঝখানে কিন্তু এর ইপিএসটা একটু কমতির দিকে ছিল, ফ্ল্যাট ছিল বলতে পারি, 7-এর কাছাকাছি, 7.5। তাই জন্য কিন্তু মাঝখানে স্টকের দামটাও ফ্ল্যাট ছিল এবং নিচের দিকেও এসেছিল। আমি কিন্তু আপনাকে চার্টে দেখিয়ে বলবো, কারণ এগুলো মিড ক্যাপ স্টক, এগুলোতে দুমদাম করে ইনভেস্ট করে দেওয়া যায় না, আমাদের কিন্তু অনেক কিছু এতে মনে রাখতে হয়, সেই দিকে আপনারা নজর দেবেন। এবার চলে আসি যে আপনাদের জন্য যে এইখানে ফ্ল্যাট এটা ছিল, আর এখন দেখুন 15.16, এটা বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন ডেপ টু ইকুইটি রেশিও, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। ডেপ টু ইকুইটি রেশিওতে দেখুন সেখানে আগে আগে এইটা এইটা 0.49 ছিল, 0.44 ছিল, 0.41 ছিল। হ্যাঁ, সেটা কিন্তু এই বছর এই 2020-তে কিন্তু অনেকটাই বেড়ে গেছিল 0.72। যত একের দিকে যাবে, 1-এর কাছাকাছি যাবে, ততটা একটু খারাপ। কিন্তু কোম্পানি একটু হলেও সেটা কম করেছে 0.64, যেটা একটা ভালো সাইন। তাহলে আপনি যদি মানে, এটা অবশ্যই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, পুরো ভিডিওটাই এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। কিন্তু যখন এগুলো দেখবেন, নিজে অ্যানালিসিস করবেন, দেখবেন যে এই ট্রেন্ডটা নিচের দিকে কিনা। কিছু ধার কোম্পানি রাখবেই, ধার মানে ডেপ্ট ফ্রি একদম জিরো হলে ভালো, কিন্তু সেটা তো আইডিয়ালি হয় না, কিছু ধার সবারই করে, এশিয়ান পেন্টসেরও ডেপ্ট আছে, সেটার ব্যাপার নয়। কিন্তু সেটা কি কোম্পানি কম কম করছে দিন দিন, নাকি কোম্পানি আরো বাড়াচ্ছে, তার উপর নজর রাখতে হবে। সুতরাং কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ারলি বেসিসে কিন্তু এই দিকটাই, যদি আপনি বলেন একটা খারাপ দিক কোনটা, তাহলে কিন্তু এই দিকটার উপর নজর দিতে হবে আমাদের। তাই জন্যই তো স্টকটার ভ্যালুয়েশন এতটা কম, সেটাও আপনার নজর দিতে হবে। কিন্তু একটা ভালো যে 7.2 থেকে 0.64 এখানে কিন্তু নামাবার চেষ্টা করছে। এবার আমরা চলে আসব কোম্পানির প্রেজেন্টেশনে, যেখানে আপনার কোম্পানি বলছে যে সে কিভাবে বিজনেসটাকে, মডেলটাকে গ্রোথ করতে চায়। আপনি যদি এইখানে আসেন, দেখুন এদের কিন্তু মোটামুটি ভারতে, আরো আমি অন্যান্য জায়গায় বলছি, সেটা আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে এখানে আপনাকে বোঝাবো কোথায় কোথায় এদের ফ্যাক্টরিগুলো আছে। দেখুন এখানে নাইজেরিয়া, নিচ থেকে শুরু করছি, রাশিয়া তার জন্য একটু এখন সন্দিহান হবেন যে এখন মানে রাশিয়ার ইকোনমিটা একটু দেখতে হবে আমাদের। হাঙ্গেরি, মেন ইন্ডিয়ান বেসড কোম্পানি, সুতরাং ইন্ডিয়াতে আছে, ইউএসএ তে আছে, ইউএসএ তে এদের কোম্পানি আছে। আচ্ছা, পোল্যান্ডে আছে,
আর আপনার ইজিপ্টে আছে, মেক্সিকোতে আছে, মানে সারা পৃথিবীতে প্রায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ইউএই এতে আছে, আর ইন্ডিয়াতে যেটা আছে নয়দা উত্তরপ্রদেশে। সুতরাং ইউফ্লেক্সের কিন্তু ব্যবসা যদি দেখেন বলেন তাহলে কিন্তু প্রায় সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। ইউফ্লেক্স লিমিটেড দেখুন, এদের ওভারসিজ বিজনেস আছে যেটা ভারতের বাইরে, আর একটা ইন্ডিয়ান বিজনেস আছে। মানে ওভারসিজ বিজনেসে দেখুন মেন হচ্ছে ইউএসএ, এখানে ইউএসএ আছে, ইউএই আছে, আর যে কোম্পানিগুলো বললাম তাতে হোল্ডিং কত আছে সেখানে এখানে দেখছেন, মানে তাদের হোল্ডিংটা এখানে আছে। মেন এন্টিটি আপনার ইউফ্লেক্স লিমিটেড, যেটা ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে। এবার ইন্ডিয়ান বিজনেস যেটা, সেটাও এখানে এরা কি ব্যবসাটা মূলত করে দেখুন। আপনি হয়তো ইউফ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে নিজে থেকেও আমি দেখার জন্য আপনাদের বলবো যে যখনই কোনো স্টক কিনবেন তার কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে তাদের নিজেদের বিজনেসটা দেখার চেষ্টা করবেন। দেখুন, এরা প্যাকেজিং বিজনেস করে। প্যাকেজিং মানে কি? প্যাকেজিং মানে হচ্ছে আপনারা অনেক কিছু দেখবেন যে আপনারা যে চিপস খান, এই যে আমি এখানে যদি পজ করি, এই জায়গাটা যদি আপনি দেখেন, এই যে চিপস খাচ্ছেন বা অন্য কিছু যে জিনিসগুলো আপনি নিচ্ছেন, তার যে প্যাকেজিং গুলো হয়, এই যে ম্যাগি নিচ্ছেন ধরুন, হ্যাঁ, তারপর আমুল বাটার এদের মানে আমুল এদের একজন কাস্টমার, তাহলে আমুলের যে উপরে যে প্যাকেজিংটা থাকে, হ্যাঁ, তারপর আপনি যে পেপসি খান তার যে লেভেলটা থাকে, ওই যে ওই পলিফিল্ম গুলো, ওই যে প্যাকেজিং গুলো, এরা কিন্তু ওই প্যাকেজিং এর ব্যবসাটা করে। তাছাড়া ডিজিটাল প্রিন্টিং এর উপর ব্যবসা আছে, মানে এই একটাই ল্যামিনেশনের উপর ব্যবসা আছে। মানে থিমটা কিন্তু ওই প্লাস্টিক কোটিন ওরকম যে পলিপ্যাক টাইপের যে আপনারা প্যাকেজিং ইন্ডাস্ট্রি দেখছেন, এদের ব্যবসাটা কিন্তু সেই দিকে, ঠিক আছে, বোঝা গেল। এইবার আসি আরেকটু ডিটেলস আমরা দেখে নেব। দেখুন, ফিনান্সিয়ালটা তো আমি দেখে নিয়েইছি, তার সত্ত্বেও আর দুটো তিনটে জিনিস শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও বললাম, এইগুলোতে আপনারা একটু দেখে নেবেন ইউফ্লেক্সের ওয়েবসাইটে গিয়েও। এইখানে বিভিন্ন ধরনের তাদের যে প্রোডাক্ট আছে যেগুলো আমি আপনাদের সংক্ষেপে বলে দিলাম, যেমন দেখুন প্যাকেজিং এর উপর হলোগ্রাম থাকে, সেই হলোগ্রামের এই জিনিসগুলোও তারা তৈরি করেন, ঠিক আছে। এই যে পেট চিপস, এই যে পেট বোতলে যে জিনিসগুলো থাকে সেইগুলো তৈরি করে। তো অনেক ধরনের প্রোডাক্ট এদের আছে। বিজনেস মডেলটা কি বোঝা যাচ্ছে? বিজনেস মডেলটা কখন বাড়বে দেখুন। এবার আমি স্টক প্রাইসে আসবো, তারপরেও আমি বিজনেস মডেলটা কখন বাড়ে, মানে কি করে বৃদ্ধি হবে বলছি। যত ধরুন কনজিউমারের কনজিউমিং প্রোডাক্টস, এগুলো তো কনজিউমিং প্রোডাক্টের উপর প্যাকেজিংটা বেশি হয়, তাহলে যত কনজিউমিং ধীরে ধীরে বাড়বে, সারা ওয়ার্ল্ডে ধীরে ধীরে কনজিউমিংটা বাড়ছে, আরবানাইজেশন বেশি হচ্ছে, মানে গ্রামের লোকেরাও এখন মানে দেখবেন যে সেখানেও কিন্তু প্যাকেজড প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে। সুতরাং প্যাকেজিং যখনই বেশি বিক্রি হবে সেই সব দিকে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসটা ভালো হবে। এবার দেখুন, এটা কোম্পানির যদি লং টার্ম চার্ট, ডেইলি চার্টে আমি দেখাই, এই দেখুন 2017 কিন্তু দাম ছিল 489 টাকার আশেপাশে, সেখান থেকে কিন্তু তারপর এই সব দিকে দেখুন অনেকটাই পড়েছিল। এটা কোভিডের সময়, কোভিডের আগেও দেখুন এই যে ফলটা হয়েছিল 200 টাকায় নেমে এসেছিল, প্রায় হাফ হয়ে গেছিল। মিড ক্যাপ কোম্পানিতে কিন্তু এই জন্যই আমি বলি যে প্রায় হাফ হয়ে যায়, এটা কিন্তু একটা রিস্ক, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তাই জন্য আমি সবসময় ইনভেস্টমেন্টেও স্টপ লস রাখি যখন 200 ডেজ মুভিং অ্যাভারেজ কনসিস্টেন্ট বেসিসে ব্রেক হয়ে যায়। এবার আপনারা বলবেন সেটা কি সবসময়? না, আপনাকে দেখতে হবে বাজার কেমন করছে। এখানে ছোট্ট 1 মিনিট নিয়ে নেব। এই দেখুন, এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজটা ভাঙলো, এই যে নীল রঙের লাইনটা দেখছেন, এটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ ভাঙলো, এবং তখন যদি আমি বেরিয়ে যাই তাহলে 400 থেকে, মানে আমার পোর্টফোলিও তো হাফ হবে না। আবার যদি কোম্পানির রেজাল্ট ভালো দেখি, আমি দেখি আবার 200 ডেজ মুভিং অ্যাভারেজ গুলো যখন ব্রেক করে উপরের দিকে গেল এই নাগাদে 300 টাকায়, তখন আমি আবার এন্ট্রি করতে পারি, ঠিক আছে। কেন? এই যে এটা কি সবসময় অ্যাপ্লিকেবল না, এই সময় আপনাকে ওভারঅল মার্কেটও দেখতে হবে। মানে এটা 2018 জানুয়ারিতে, তখন থেকে পতনটা শুরু হয়েছে। এইবার দেখুন, আমি আপনাদের জন্য স্পেশালি যারা অনেকে ইনভেস্ট করেন, আপনারা এই ব্যাপারটা বোঝেন না, নিজের স্টককে কিভাবে দেখবেন। দেখুন 2018 জানুয়ারি থেকে পড়ছে 2019-20 পর্যন্ত, কোভিডটা বাদ দেন, কোভিডে সবাই পড়েছে। তাহলে আমি যদি নিফটির চার্টে আসি, মানে পুরো বাজারের, দেখুন আমি 2018 জানুয়ারির চার্টটা ওপেন করে রেখেছি আপনাদের সামনে, এটাও ডেইলি চার্ট। এইখানে 2018 থেকে এই যে 2019 বা 2020 ঠিক কোভিডের আগে পর্যন্ত এই দিকটা, এইখানে বাজার তো উপরের দিকে যাচ্ছে। বাজার কি আপনার নিচের দিকে যাচ্ছে? তা নয়, বাজার নিচের দিকে যাচ্ছে না, কিন্তু আপনার স্টক নিচের দিকে যাচ্ছে। এইটা কিন্তু ফার্স্ট সাইন অফ উইকনেস।
আমি বলছি না যে সবসময় 200 ডেজ মুভিং অ্যাভারেজ ভেঙে গেলেই বেরিয়ে যেতে হবে, তা নয়। যদি বাজারও 200 ডেজ মুভিং অ্যাভারেজ ভেঙে দেয়, মানে সেন্সেক্স নিফটি এগুলোর কথা বলছি, তারা যদি ভেঙে দেয়, সমগ্র বাজার যদি নিচের দিকে আসে, তাহলে তো আপনার রিলায়েন্সও মাইনাস হবে, ইনফোসিসও মাইনাস হবে। সেই ব্যাপারটা বলছি না, আমি বলছি আপনার স্টক যদি আন্ডার পারফর্ম করে, মানে আপনার বাজার উপরের দিকে যাচ্ছে ক্রমাগত কিন্তু আপনার স্টক নিচে নেমে আসছে ক্রমাগত, তখন কিন্তু অ্যালার্ট হতে হবে, তখন কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ভাবতে হতে পারে। এই ব্যাপারটা মনে রাখবেন। আশা করি বোঝা গেল। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের এই ব্যাপারটা, এই ধারণাটা ক্লিয়ার হলো কিনা, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে আসুন যে ইউফ্লেক্সের যে দামটা নিয়ে বলছিলাম, দেখুন তারপর বিজনেসটা আপনাকে দেখলেন লাস্ট 1 বছরে কিন্তু এরা ভালো করছে, সেই অনুযায়ী দেখুন স্ট্রিটও অনেকটা মূল্য দিয়েছে এবং আপনাদের কিন্তু অনেকবার কেনার সুযোগ এসেছিল। এখানে দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এখানেও সাপোর্ট নিয়েছিল 500-র কাছাকাছি, অনেক দিনও ছিল। তারপর লাস্ট এই আপনার মানে লাস্ট 2-3 মাসে কিন্তু একটা আপ মুভ এসেছে, আবার কিন্তু একটু কমেছে, মানে এখানে আপনার গেছিল প্রায় 650-700-র কাছাকাছি, আবার একটু নেমেছে। যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে আসে তাহলে একটু নিতে পারেন। আমি এই সেক্টরেরই যে আরেকজন লিডার আছে তার কথাও বলবো এই ভিডিওতেই, সুতরাং তারপর আপনারা কম্প্যারিজন করে আপনার যা মনে হয় সেই অনুযায়ী দেখতে পারেন। তবে এইটা একটু মানে পোর্টফোলিওতে যদি অ্যাজ আ ওভারঅল 100% আপনার পোর্টফোলিও থাকে, তার মধ্যে 2 থেকে 3% এইসব স্টকে রাখা উচিত, যদিও বাই সেল রেকমেন্ডেশন নয়, কারণ এগুলো মিড ক্যাপ, হাই রিটার্ন হাই রিস্ক টাইপ, ঠিক আছে? এটা মনে রাখবেন। যদি একটু সাপোর্ট জোনে পান আর একটু নিচে টিচে আসে, তাহলে কিন্তু আপনার মানে হোল্ড করতে পারেন, অবশ্যই স্টপ লস রেখে। স্টপ লস 200 ডেজ মুভিং অ্যাভারেজের কনসিস্টেন্টলি যদি নিচে চলে যায় বেরিয়ে যাবেন, এটা আমি বললাম। 495 বা 480, 470, হ্যাঁ রাউন্ড ফিগারে যদি চান 450-র কাছাকাছি স্টপ লস লাগিয়ে রাখবেন যদি আপনি নিয়ে থাকেন, ঠিক আছে? এইবার চলে আসি সেকেন্ড স্টকে। প্রথম স্টকটা নিয়ে অনেকটা বললাম, কিন্তু সেকেন্ড স্টকটা কিন্তু আপনাকে মানে হেভি জিনিস মানে মনে করাবে। মানে ইন্ডিয়ান বিজনেস যে এত ভালো চলছে, মানে মানে নিজেদের খুব ভালো লাগে। এটা কিন্তু নাম্বার 1, এটা ওয়ার্ল্ডের গ্লোবাল নাম্বার মানে 1 এই বিওপিইটি ফিল্ম, ঠিক আছে? একটা এরা যে আপনি বিভিন্ন জায়গায় যে যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস খান, এইরকম খান, যে ফিল্মগুলো দেখতে পান যেগুলো দিয়ে কভার করা থাকে, বিভিন্ন প্যাকেজিং এর যে কভারগুলো থাকে, তার একটা স্পেশাল টাইপ অফ কভারিং, তাতে কিন্তু এরা নাম্বার 1, নাম্বার 7 গ্লোবালি, নাম্বার 7 গ্লোবালি। এবং আরেকটা আমি আপনাদের এখানে দেখাবো, নিচে আছে, সেখানে আমি দেখাবো যে যে একটা প্রোডাক্টে নন চায়না মানে চায়নার কোম্পানিকে বাদ দিলে গ্লোবালি নাম্বার 2-তে আরেকটা প্রোডাক্টেও সে। সুতরাং খুব ভালো, 75 কান্ট্রিজের রিচ আছে আর 1950 জন কাস্টমার। অবভিয়াসলি ইউফ্লেক্সের থেকেও এটা মানে বড়, যদি বলেন তাহলে একটু বড়র দিকে কোম্পানিটা। এবং আমি বলবো মানে এদের গ্লোবাল রিচটা বেশি, মানে এদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা অনেকটা বেশি, তাই জন্য একটু মনে রাখবেন। স্টকের নাম তো দেখেই নিয়েছেন, পলিপ্লেক্স। আমি তারপর চার্টেও বলবো, এন্ট্রি এক্সিটটা যেমন ইউফ্লেক্সে বোঝালাম, এখানেও বোঝাবো। একটা জিনিস দেখবেন, এদের আমেরিকায় কিন্তু সিগনিফিক্যান্ট বিজনেস আছে, 27% আমেরিকা কন্ট্রিবিউট করে, কিন্তু আমেরিকায় এদের 100% হোল্ডিং নেই, এটা বুঝবেন। হোল্ডিং গুলোও দেখতে হবে, হ্যাঁ, যখন স্টকে ইনভেস্ট করছেন শুধু টেকনিক্যাল দেখে হয় না, ফান্ডামেন্টাল দেখেও কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হয়। দেখুন পিসিএল ইন্ডিয়া যেটা আপনি ইনভেস্ট করবেন, তো মানে যেটা পিসিএল মানে পলিপ্লেক্স, যে পিসিএল ইন্ডিয়া, সেটা দেখুন 51% হচ্ছে পিটিএল ইন্ডিয়ায় আছে। এই যে পলিপ্লেক্স গ্রুপ স্ট্রাকচারটা বোঝানো হয়েছে, ঠিক আছে? পিটিএল থাইল্যান্ড, সেই থাইল্যান্ড কিন্তু এই যে ইউএসএ, ইন্দোনেশিয়া, টার্কি, এদের 100%টা ওন করে এই পিটিএল থাইল্যান্ড, ঠিক আছে? আর পিসিএল ইন্ডিয়া কিন্তু এই পিটিএল থাইল্যান্ডের 51%টা হোল্ড করে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর এই চার্টটা তো আপনাকে বলেই দিচ্ছে, এই চার্টটাকে তো বলেই দিচ্ছে যে আপনার আমেরিকায় কতটা এদের এক্সপোজার আছে, ঠিক আছে? এইবার আমরা একটু নিচে আসবো। একটা অভূতপূর্ব জিনিস আছে, যেখানে এরা শেয়ার হোল্ডারদের কত রিটার্ন দিয়েছে সেটা দেখানো হয়েছে, নিফটির সাথে কম্প্যারিজন আছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, এই জন্য আমি বলছি। আর এইগুলো কোথায় পাবেন? এগুলো কিন্তু ইনভেস্টার প্রেজেন্টেশন, আপনি এই আমিও ওয়েবসাইট থেকেই ডাউনলোড করেছি, পলিপ্লেক্সের ওয়েবসাইটে যাবেন, এই যখন ইনভেস্টার প্রেজেন্টেশন বলে থাকে, সেইগুলোকে কিন্তু আপনি দেখে হবে। এইগুলো কিন্তু পড়াশোনা নিজেকে একটু করতে হবে, ঠিক আছে? আমি তো ওভারঅল একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে, আপনার পোর্টফোলিওতে অন্যান্য যে স্টক আছে তা নিয়েও একটু পড়াশোনা করতে হবে। 1988 সালে
লঞ্চ হয়েছিল কোম্পানিটা 1988 সালে। আর এখন দেখুন এদের পুরো জার্নিটা লেখা আছে, খুব সুন্দর জার্নি। 2013-তে দেখুন স্টার্টেড ম্যানুফ্যাকচারিং ইন ইউএসএ তে এরা শুরু করেন নিজেদের ব্যবসাটা। আর এখন দেখুন, এখন তো এই যে নিউ পেট ফিল্ম ইন অ্যান্ড ওএলসি ইন ইউএসএ এর উপর একটু ফোকাসটা ভালো হচ্ছে। এখানে জানেন একটু ডলার টার্মসে বেশি টাকা পয়সা পাওয়া যায়, সুতরাং সেই দিকটা ভালো। আর মেন যে জিনিসগুলো আপনাকে বলার কথা সেগুলো আমি বলি। যেটা আমি বলছিলাম, গ্লোবাল লিডারশিপ খুব ভালো লাগে যখন ইন্ডিয়ান কোনো একটা কোম্পানি এরকম গ্লোবাল লিডারশিপটা দেখায়, খুব ভালো লাগে। নাম্বার 7 গ্লোবালি আমি আপনাকে বলেইছিলাম এটা। নাম্বার 2 ইন নন চায়না থিন পেট ফিল্মস পোস্ট ইউএস লাইন স্টার্ট আপ। যখন থেকে এই ইউএস এর লাইনটা মানে ইউএস কোম্পানিটা স্টার্ট হয়েছে, এদের যে ইউএস যে কোম্পানিটা আছে, এদের ইউএস যে সেক্টরটা আছে সেটা যখন স্টার্ট আপ হয়েছে, তারপর যে কম্বাইন্ড এন্টিটিটা হয়েছে সেইটা মিলিয়ে কিন্তু নন চায়না, মানে যদি চায়নাকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু গ্লোবালি ও নাম্বার 2-তে র্যাঙ্ক করছে। এই যে এখানে বলাও আছে কোন কোন কোম্পানিগুলো দেখুন সারা বিশ্বে কাজ করছে, তার মধ্যে পলিপ্লেক্সের গ্লোবাল পজিশনটা কোথায়, ঠিক আছে। আর নন চায়না হলে কিন্তু গ্লোবাল 2, এই যে থিন পেট ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু মনে রাখবেন। এটা খুবই একটা ভালো গ্লোবাল লিডারদের সাথে থাকা একটা ভালো জিনিস। হ্যাঁ, গ্লোবাল ফুটপ্রিন্ট প্রোভাইডেড বাই কাস্টমার লো রিস্ক, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি পড়ে নেবেন। অনেক কিন্তু ভালো এরা জিনিস করছে দেখুন। ফার্স্ট ইন দ্য ইন্ডাস্ট্রিজ, আচ্ছা, যেগুলো কত মিটার কিউব, কত পিপিএম, কত এমপিএম এরা প্রডিউস করেছে সেই দিকে নাম্বার 1 ইন ইন্ডাস্ট্রি, ফার্স্ট ইন ইন্ডিয়ান প্রডিউসার, অনলি কোম্পানি যে পেট রেজিন ম্যানুফ্যাকচারিং অ্যাট অল লোকেশন, এইগুলোর মধ্যে অনলি সেই সেগমেন্টে এরা অনলি কোম্পানি, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা বেশি গ্লোবাল প্রেজেন্সের আমি পোর্টফোলিওটা বলেছি, সুতরাং এটা নিয়ে বলবো না। এখানে আপনার থিন ফিল্ম, এই যেটা বলছিলাম থিন পেট ফিল্ম, সেটা কত পার্সেন্ট দেখুন, 56% কিন্তু এদের টোটাল পোর্টফোলিওতে কন্ট্রিবিউট করে, এবং যেখানে সে নন চায়নাতে নাম্বার 2 গ্লোবালি। এটা ব্যাপারটা দেখবেন। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভালো লাগে, একটু প্রফিট অ্যান্ড লস এসবে আসবো, একটু তার আগে একটু এই জিনিসটা দেখে নিন যেটা আমরা দেখি না সাধারণত। সেটা হচ্ছে এই ব্যাপারটা। আমি এটা একটু মিনিমাইজ করে দিই, আপনি একটু জুম করে দিই, আপনাদের খুব ভালো লাগবে হয়তো। এইখানে চলে আসি, কিছুটা কেটে যেতে পারে কিন্তু আমি বলে দেব, ঠিক আছে। এইখানে দেখুন কি হচ্ছে। আমি একটু জুম আউট করি, আপনি বুঝতে পারবেন আমি কেন একটু উপরে তুলে দিলাম। হ্যাঁ, এইটা দেখুন পলিপ্লেক্সের যে রিটার্ন লাস্ট 1 ইয়ারে 222%, এটা শেয়ারের রিটার্ন বলা হচ্ছে, যেখানে নিফটি 500 আপনাকে দিয়েছে 22% রিটার্ন। স্মল ক্যাপের সাথেও তুলনা হয়েছে, যেহেতু এগুলো স্মল ক্যাপ টাইপের কোম্পানি, ঠিক আছে। কিন্তু দেখুন নিফটিকে তো মানে বিট করেইছে, ছাড়ুন। লাস্ট 3 ইয়ার্সে দেখুন 84% রিটার্ন, যেখানে নিফটি 20% রিটার্ন দিয়েছে। অবশ্যই 5 বছরে কিন্তু 53% রিটার্ন। সিএজিআর এগুলো বলা হচ্ছে, কারণ লাস্ট 5 বছরে তো 16% নিফটি 500 রিটার্ন দেয়নি, প্রত্যেক বছরে বাৎসরিক হারে সিএজিআর রিটার্ন 16%। সেখানে কিন্তু 53% হারে সিএজিআর ইচ ইয়ার বেড়েছে, ভাবতে পারছেন মানে কম্পাউন্ডিং এফেক্টটা কি। সিন্স আইপিও 1988 সালে এসেছিল, তখন থেকে কিন্তু 26% সিএজিআর, মানে 20 বছরেরও বেশি, 20-25 বছর 26% সিএজিআর এ বাড়ছে। মানে মানে অবিশ্বাস্য ব্যাপার। আপনার কেউ যদি আইপিতে লাগিয়ে থাকেন, তাদের যে ওয়েলথটা কতটা ক্রিয়েট হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, 13% বেড়েছে আপনার নিফটি 500 টিআরআই ইন্ডেক্সটা, সুতরাং বোঝা যাচ্ছে কতটা আউট পারফর্ম করছে, এবং কতটা আপনার মানে আউট পারফর্মের সাথে সাথে কতটা ওয়েলথ ক্রিয়েট করেছে আপনার এই জিনিসটাকে। সুতরাং এইটা আপনি মনে রাখবেন যে ওয়েলথ ক্রিয়েশনের দিক দিয়ে পলিপ্লেক্স, নিফটি 500 দেখুন স্টক প্রাইস মুভমেন্টও এখানে বলা আছে। আচ্ছা, লাস্ট 5 ইয়ার্সের জন্য, লাস্ট 1 ইয়ারের জন্য। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, যেটা আমি আপনাদেরও বলি, আগে কি করেছে সেটা দিয়ে তো নয়, ফিউচারে কি হতে পারে, বিজনেস মডেলটা কেমন, সেই অনুযায়ী আমাদের একটু ধারণা করার দরকার আছে। সেই দিক দিয়ে যদি বলেন, দেখুন এখানে কোয়ার্টার গাইডেন্সও আছে, যেখানে এই যে গাইডেন্সটা ওরা করেছে, এই গাইডেন্সটাও দেখছেন এই আগের গাইডেন্সগুলোর থেকে একটু বেশি। এই যে Q4 21-22-তে এরা গাইডেন্স করেছে, সুতরাং এইটা দিকে কিন্তু বোঝা যায় যে এদের বিজনেস মডেলটা অ্যাটলিস্ট ইনট্যাক্ট থাকবে, এটা ম্যানেজমেন্ট ভাবছে, ঠিক আছে। অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এই জিনিসটাই আছে। কন্টিনিউয়াস গ্রোথ, সিএজিআর 8% হয়ে আপনার ক্যাপাসিটি গ্রো করছে।
8%টা এমন কিছু আহামরিও রেট নয়, এমন কিছু কমও রেট নয়, একটা ক্যাপাসিটি, এটা কিন্তু প্রফিট নয়। ক্যাপাসিটিটা যদি 8% গ্রো হয় তাহলে কিন্তু অন্যান্য অপারেশনালি যদি ভালো করে কোম্পানি, প্রফিটেবিলিটি কিন্তু অনেকটাই বাড়ে। আচ্ছা, এইগুলোর সাথে যেটা আমাদের মেন দরকার, যেটা ইনভেস্টাররা আমরা দেখি, ইউফ্লেক্স নিয়ে যেমন বললাম, তেমন আপনার এই স্টকটারও যে ফিনান্সিয়ালটা, সেগুলো আমরা এক নজরে দেখে নেবো। যেগুলো আপনার মেন দরকার ছিল সেটা তো আমি বলেই দিলাম। পলিপ্লেক্সে দেখুন, এবার আমি আপনাকে মানে ইপিএস এই সব জিনিসগুলো ফিনান্সিয়ালটার উপর একটু বলে দিচ্ছি। পিই রেশিও অত্যন্ত কম। পিই রেশিওটা মানে আমি যদি আপনাকে বলি, মানে আপনি যদি সেগমেন্টে দেখুন, আজকালকার দিনে তো 60 পিই, 60-70 পিইতে সব স্টক ট্রেড করে। এখানে দেখুন পিই হচ্ছে 15, অনেকটাই কম। তাও লাস্ট দিন অনেকটা বেড়ে গেছিল। ইউফ্লেক্সের পিই দেখুন, ইউফ্লেক্সের পিই কিন্তু 5.56। প্রাইস টু বুক রেশিও, বুক ভ্যালুর নিচে ট্রেড করছে, এই জন্য আমি বলেছি একটু ভ্যালু স্টক এগুলো। 0.84-এ করছে, ঠিক আছে। এবার তার জন্যই তো রিস্কও আছে। দেখুন পিবি এমন কিছু বেশি নয়, কিন্তু তার জন্য তো রিস্কও আছে। আমি যেমন চার্টে আপনাকে দেখালাম যে রিস্ক, এই সময় তখন 400 টাকার স্টক কিন্তু এখানে 135 টাকায় নেমে এসেছিল কোভিডের সময়। তো সুতরাং সেইগুলো একটু নজর রাখতে হবে, ঠিক আছে। এইবার দেখুন আমি যেটা বলছি, পলিপ্লেক্সের আমি ফিনান্সিয়ালে চলে আসবো। পলিপ্লেক্সের ফিনান্সিয়ালটা ক্লিক করি। রেভিনিউ দেখুন কনস্ট্যান্টলি বাড়ছে, বাড়ার দিকে আছে। 3200 থেকে 4918, 2021-এ হয়েছে ভালো। প্রফিট, নেট প্রফিট যেটা আমরা দেখি, 361 থেকে 2017-এ ছিল, সেখানে 2021-এ হয়ে গেছে আপনার 861, মানে প্রায় ডবলেরও বেশি। হ্যাঁ, মানে যেটা ইউফ্লেক্সেও আমরা দেখলাম সেম জিনিসই হচ্ছে। ইপিএস দেখুন 72 ছিল, এখন 162। সেম আপনি দেখুন ইউফ্লেক্সেও বাড়ছে, মানে পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রো করছে, ঠিক আছে। এবার ইন্ডাস্ট্রিতে আপনি লিডারের সাথে থাকবেন কিনা, এই থাকবেন কিনা, সেটা আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে। লিডারের সাথে থাকাটা অনেক সময় ভালো, কারণ বিজনেসটা অনেক স্টেবল হয়। যাই হোক, 2017-তে 10, আর এখানে দেখুন 2021-এ কিন্তু 16 আরওইটাও একটু কনসিস্টেন্টলি বাড়ছে, যেটা কিন্তু এইসব দিকে দেখুন একটু ফ্ল্যাট হয়ে গেছিল 2018-19, অবশ্যই কোভিডের সময়টা ছিল 2019-20-তে। কিন্তু এইগুলো একটু মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিতে এটা একটু মুশকিল। আপনাকে সবসময় একটু রেজাল্টের উপর নজর রাখতে হবে। রেজাল্টটা একটু খারাপ হলেই কিন্তু এই ভ্যালুয়েশনের স্টকগুলো নিচের দিকে চলে যায়। সুতরাং একদম পুরো পোর্টফোলিওর পুরোটা ইনভেস্ট করবেন না। আমি যেটা ইউফ্লেক্সেও বললাম, যদি করেন 3 থেকে 4% পোর্টফোলিওর, মানে আপনার যদি 1 লাখ টাকা নিবেশ যোগ্য হয়, আপনি এখানে 3000 টাকা ইনভেস্ট করলেন, এরকম, ঠিক আছে। পুরো পোর্টফোলিওতে তো আপনার একটাই স্টক থাকবে না, এইভাবে কিন্তু এটাকে করতে হবে। আচ্ছা, এইবার ডেপ টু ইকুইটি রেশিও, যেটা দেখুন এইখানে ইউফ্লেক্সে যেমন একটু বেড়েছিল মাঝখানে, এরা কিন্তু ডেপ টু ইকুইটি রেশিওটাকে সবসময় কমাচ্ছে, যেটা এর একটা খুব ভালো আমি মনে হয়। 0.29 আগে ছিল, যেটা আগেও কমই ছিল। 0.29 ইজ নট ভেরি বিগ, কিন্তু তা সত্ত্বেও 2017 থেকে 2021-এ কিন্তু সেটা ক্রমাগত কমিয়ে 0.2-তে নামিয়ে এনেছে। তার মানে কোম্পানি রেগুলারলি কমের দিকে যাচ্ছে, মানে কম করছে ডেপ টু ইকুইটি রেশিও, আপনি নিজের ধারগুলোকে কম করছে, যেটা একটা খুব ভালো দিক, ঠিক আছে। মোটামুটি বিজনেসটা বোঝা গেল। আর যদি পলিপ্লেক্সের কুইকলি একটু দেখে নিই, এটা টিকার টেপে করি, মানি কন্ট্রোলে করি, আপনি সব জায়গাতেই দেখতে পারেন। কুইকলি একটু হোল্ডিংসটা দেখে নেব, আর তারপর চার্টে যাব। দেখুন হোল্ডিংস কিন্তু মিউচুয়াল ফান্ডেরও হোল্ডিং আছে, যদিও তারা কমিয়েছে, 4.5 থেকে 3.27-এ এসেছে। প্রোমোটার হোল্ডিং কিন্তু 50% আছে, 50%-এর মতো প্রোমোটার হোল্ডিং। একটু ভালো মিউচুয়াল ফান্ডের হোল্ডিং আপনি দেখতেই পাচ্ছেন কত, 3.27। ফরেন ইনস্টিটিউশনরাও আছে, তাদেরও দেখুন, তাদেরও মোটামুটি, হ্যাঁ তাদের দেখুন এফআইআইদের কিন্তু বেড়েছে। এই যে ফরেন ইকুইটি, এখানে দেখুন 7% ছিল জুন 2021-এ, সেপ্টেম্বরে সেটা 8.5% হয়, ডিসেম্বরে কিন্তু 9-এর উপর হয়ে যায়। মানে এফআইআইরা কিন্তু এতে ইনভেস্ট করছে, এই দিকটা মনে রাখবেন পলিপ্লেক্স শেয়ারটাতে। এইখানে আসুন, পলিপ্লেক্স আমি চলে যাব, পলিপ্লেক্সের চার্টটা দেখে নেব। চার্টে কেমন দেখাচ্ছে, চার্টটা একটু লোড হোক। হ্যাঁ, বাহ, খুব ভালো ভালো। আপনার চার্ট দেখেই বুঝতে পারছেন, কিন্তু এইখানে কিন্তু এইটা নোট করে রাখুন, এইখানে কিন্তু নেওয়াটা একটু রিস্কি। আমি তাই জন্য এখানে আর লিখে নিলাম। এবার ভিডিওটা যারা পুরো দেখবেন না, যারা স্কিপ করে করে দেখবেন, তারা প্রথমে নিয়ে নেবেন, তারপর যদি কারেক্ট হয় তখন বলবেন যে দাদা আপনার কথায় নিয়েছিলাম। প্রথম কথা তো আমার কথায় নয়, বাইসেল রেকমেন্ডেশন নয়, কিভাবে অ্যানালিসিস করবেন সেটা আমি তুলে ধরছি। নেওয়ার জায়গাগুলো কোথায়? নেওয়ার জায়গা হচ্ছে যখন কারেকশনে পাবেন। 200 ডেজ মুভিং অ্যাভারেজ আমি বলেছি, দেখুন এখানে এসেছিল 2021-এর মে ফেতে, আবার এইখানেও এসেছিল 1800-তে এসেছিল, 2022-এই এসেছিল, 2022-এ দেখুন না এখানে কখন এই সময়টাও যদি আমি মার্ক করি, হ্যাঁ মার্চেই এসেছিল, ফেব্রুয়ারি মার্চেই এসেছিল, এই দেখুন না 15ই ফেব্রুয়ারি 2022।
তখনই তো এসেছিল 1800 এ, এখন তো অনেকটা বেড়ে গেছে, প্রায় ওখান থেকে 1800 থেকে মানে প্রায় 800 টাকা বেড়ে গেছে। এখন একটু ঠান্ডা হতে দিন, ঠিক আছে? আবার যখন আসবে একটু চান্স পাবেন, এগুলোকে ওয়াচ লিস্টে রাখুন। একটু যখন ঠান্ডা হবে, ভালো বিজনেস, তখনও যদি আবার আপনাকে ফিনান্সিয়াল রেজাল্ট গুলোও দেখতে হবে। যে আমি অ্যানালিসিসটা করলাম এটা আপনাকে করতে হবে, করে দেখবেন যে হ্যাঁ ভালো লাগছে, প্রাইসটা ঠিকঠাক এসেছে, তখন একটু নিলেন। আর ওই আপনার টোটাল পোর্টফোলিওর 3 to 4%, তার বেশি নয়। এগুলো কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে? আপনার দেখুন এইখানে যেমন হয়েছিল, আমি ইউফ্লেক্সও বলেছিলাম, তখন দেখুন এইখানে কিন্তু 2018 থেকে ওদের কিন্তু বিজনেসটা ফ্ল্যাট হয়ে যায়। কেন? 2018 থেকে আপনাদেরকে দেখেছিলাম রেভিনিউ সব কিন্তু ফ্ল্যাট ছিল। তার জন্য দেখুন স্টক প্রাইসও কিন্তু একটা জায়গার মধ্যেই মুভ করেছিল। যদিও ডিভিডেন্ড কিন্তু প্রত্যেকবারই এই কোম্পানি দিত, এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ, মানে কোম্পানি প্রফিটেবিলিটি বজায় রেখেছিল। কিন্তু অতটা প্রফিট হচ্ছিল না বা অতটা আরোই ফারোই হচ্ছিল না বলে ফ্ল্যাট যার দাম ছিল। যেই এই বছর থেকে আফটার কোভিড বেশি হয়েছে, তখন দেখুন স্টকটা মুভ করেছে। সুতরাং এগুলো নাম্বারসের উপর ডিপেন্ড করে, একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন যদি ইনভেস্ট করতে হয়। ভিডিওকে কেমন লাগলো লাইক শেয়ার অবশ্যই করবেন। আর 200 ডেজ মুভিং অ্যাভারেজের ব্যাপারটা নিজের পোর্টফোলিও স্টকেও একটু দেখবেন, একটু অ্যানালিসিস করে দেখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।